মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু। 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী 27 এপ্রিল। কুয়েট শিক্ষার্থীদের সাথে কথা বললেন শিক্ষা উপদেষ্টা। আইনি প্রক্রিয়ায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। ডিসি অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমি চরমভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি, সনাতনী যেই প্রক্রিয়া যেভাবে ছাত্রদেরকে বা অন্যান্য যারা সংক্ষুব্ধ যারা থাকেন তাদের সাথে মোটামুটি ভাবে একটা প্রতারণার মতো যে কালক্ষেপণ করে জিনিসটা, সেই ধরনের এটা হবে না। নোয়াখালীর সুবর্ণচরে ভূগর্ভস্থ পানির চরম সংকট, মিলছে না সুপেয় পানি। আবাদ নিয়ে বিপাকে কৃষক, খাল ও পুকুর খননের পরামর্শ। আঙ্গ কলা হানি উড়ে না, দিবি তো হানি থাকে না, হুয়ার করতে পারি না, গাছ দিতেই না। আমরা অন্য এলাকার যে পানি আনতেছে সরকার আছে, এরা কি এটা দেখে না? এটা কি এটা জানে না এই দেশে যে পানির সংকট। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জ শুনানি হয়। পরে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক। এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। মামলায় বলা হয়, গত 6 মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেন। এরই মধ্যে আদালতে জবানবন্দিতে হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছেন। বিজ্ঞ আদালত বলেছেন যে চার্জশিট ভুক্ত 1 থেকে 3 নম্বর আসামিদের বিরুদ্ধে প্রসেস যাবে। 1 থেকে 3 নম্বর যারা সাক্ষী তাদের বিরুদ্ধে প্রসেস যাবে এবং তারা বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিবেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, বিচার কাজ শুরু নিয়ে আসিয়ার স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বলছেন? সাথে কিছুক্ষণ আগেই মাগুরার যে চাঞ্চল্যকর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হাসানের আদালতে কিন্তু শুনানি হয়েছে। তো এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত এহসানুল হক সমাজি, অ্যাডভোকেট এহসানুল হক সমাজি আজ এই মামলার যে আসামি তাদের কথা বলেছেন, জেরা করেছেন। তো তারা মামলাতে তারা নির্দোষ দাবি করেছেন। তো যার ফলে যে উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে ক্যাম্পাসে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে ভিসির পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষা উপদেষ্টা জানান, এ বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি গঠন করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্যে থেকে সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে আন্দোলনরতদের। শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। অভিযোগ, 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি,
তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। সমাধান তো একটাই, আমরা সেটা বলে দিয়েছি যে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আমরা এক দফাতে আসছি যে এক দফা হচ্ছে ভিসি মাসুদের অপসারণ। আমরা আমাদের দাবিতে অনড় এবং দেখেছেন যে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে দাবানল হিসাবে। দর্শক, এ ব্যাপারে আরো জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি রয়েছেন কুয়েট ক্যাম্পাসেই। প্রবীর, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও তো আন্দোলন চলছে, শিক্ষার্থীরা কি বলছেন? তারা এখনো ক্ষুব্ধ যতটুকু জানি আমরা। যে আন্দোলন শুরু হয়েছিল সেটা চলমান রয়েছে ইশরাত, অর্থাৎ শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি এক দফা এক দাবি, এই বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তার পদত্যাগের দাবিতে সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা এখন রয়েছি প্রশাসনিক ভবনের সামনে, দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের এক অংশ তারা কিন্তু ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। অপরদিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সামনে সেখানে কিন্তু শিক্ষার্থীরা যে অনশন শুরু করেছিল গত পরশুদিন থেকে সেই অনশন কিন্তু চলমান রয়েছে। আপনাদের সঙ্গে তো উপদেষ্টা বসেছিল, তারপরও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আসলে আপনারা কি বলতে চান? আমরা ভিসির অপসারণ চাই, এটাই আমাদের এক দফা এক দাবি, ভিসির অপসারণ। উপদেষ্টা আপনাদের কি বলেছে এবং তারপর আপনাদের কর্মসূচি? আমাদের বলছে 15 দিনের মধ্যে সে ব্যবস্থা নেবে, কিন্তু আমাদের ভাইরা পদত্যাগ ছাড়া উঠবে না। সুতরাং যতক্ষণ না পদত্যাগ হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এখন অনশন 48 ঘন্টা হতে চলছে, এখনো তারা কোনো ডিসিশন জানায়নি। আমরা শুনছিলাম যে অনশন চলছে, সেটি চলমান থাকবে। শুধুমাত্র তাই নয়, যত সময় পর্যন্ত উপাচার্যের পদত্যাগ না হবে অথবা উপাচার্যকে অপসারণ করা না হবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং শিক্ষা উপদেষ্টা বলেছেন যে 3 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, সেই কমিটি প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনের আলোকে যে সুপারিশমালা দিবে তার উপর ভিত্তি করে আইনের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে তারা একটি সিদ্ধান্তে যেতে চায়। ইশরাত, প্রবীর, ধন্যবাদ আপনাকে। এদিকে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটের শিক্ষার্থীরা। সকালে রুয়েটের লাইব্রেরি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় কুয়েটের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। তবে কোনো প্রতিষ্ঠানেই এই ইস্যুতে ক্লাস বর্জন করা হয়নি। কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে 3 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, সকালে বুড়িচংয়ের মাধবপুর এলাকায় রেললাইনের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় 2 জনের মরদেহ এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কিছুক্ষণ পর আহত যুবকও মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা ট্রেনে কাটা পড়েই এই করুণ মৃত্যু। যখন রেললাইনে হাঁটতেছিল তখন ধরেন এই যে আসছে, আইসা দেখতেছি যে রেললাইনে এখানে পড়ে আছে। প্রথম তো ভয় আসে নাই, এসে হয়তো বসছে এখানে, ট্রেন তো সমানে 2টা আসে, তারা হয়তো এই সাইডে বসছিল, হয়তো ট্রেন দিয়ে 2টা আসছে, তারা বলতে পারবে না এই দিন হয়তো এরকম ঘটনা হতে পারে। ভোর 4টার দিকে ঘটনা, 3 জনে এখনো অজ্ঞাত, কারোর পরিচয় শনাক্ত হয় নাই। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ডাউন লাইনে এই ঘটনা ঘটছে। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট। ফলে চাষাবাদ নিয়ে বিপাকে এই অঞ্চলের কৃষক, মিলছে না সুপেয় খাবার পানীয়। কৃষি বিভাগের পরামর্শ, পানি সাশ্রয়ী ফসলের আবাদ বাড়াতে হবে। খরতাপে চৌচির প্রান্তর, পানি শূন্য পুকুর জলাশয়। শত চেষ্টায়ও কাঙ্ক্ষিত পানি মিলছে না টিউবওয়েলগুলোতে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেচ পাম্পের অনুমতি আছে 245টির। বিপরীতে 3000-এর বেশি পাম্প বসানো হয়েছে গোটা উপজেলায়। নির্বিচারে ভূগর্ভস্থ পানি তুলে নেয় স্তর নিচে নেমে যাচ্ছে। সবাইকে বাড়ি থেকে খালি কলস নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাসাবাড়ির পাম্পগুলো সর্বোচ্চ ৩০০ ফুট গভীর, তাতে এখন মিলছে না সুপেয় পানি। পিপাসা মেটাতে বেসরকারি উদ্যোগে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ১২,০০০ লিটার পানি। এলাকাতে আমাদের ডিগিতে কল নাই, আমরা অন্য এলাকার পানি আনতেছি। নাগরিকরা একদিন পর একদিন আসি আমাদেরকে পানি দিতে চাইতেছি, যে বিভিন্ন সংস্থা আছে যেমন সরকার আছে, এরা কি এটা দেখে না, এটা কি যেটা জানে না এই দেশে যে পানির সংকট, মানুষ এত অশান্তি বিরাজ করতেছে। চাষাবাদের জন্য সেচ পাম্প বা গভীর নলকূপগুলো প্রায় ১৫০০ ফুট গভীর থেকে পানি তুলছে। কৃষক বলছে আগের মতো জল মিলছে না চরে, ফলে বদলে যাচ্ছে আবাদ চক্র। আঙ্গ কল হানি উড়ে না, ডিগি তো হানি থাকে না, হুয়ার করতে পারি না, গাছ ধুতেই না। ডিপ অয়েলে পাতাল থেকে আমাদের এখানে দ্রুত ব্যাগে পানিগুলো টেনে নিয়ে যায়, যেই কারণে আমাদের টিউব অয়েলগুলোতে পানি ওঠে না। পরিবেশবাদী ও সমাজকর্মীরা বলছেন মেঘনা খাল পুনর্খনন, স্লুইস গেট নির্মাণ, পুকুর দিঘি খনন করে ভূপরিভাগে পানি সংরক্ষণ করতে পারলে চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপর। বালির একটি স্তর রয়েছে এখানে, সুপ্রিয় পানির যে স্তর থাকে সেই স্তরটি আসলে ভেঙে যাওয়ার ফলে সুপ্রিয় পানি লেয়ার অনেকটা নিচে নেমে যাচ্ছে। নদীগুলো আছে, উপশাখাগুলো আছে এবং সুবর্ণচরের মধ্যে বেশ কিছু খাল আছে, এগুলোকে যদি পুনর্খনন করা হয় তাহলে আমাদের এখানে যে পানির যে বিশুদ্ধ পানির যে ঘাটতি, ভূগর্ভস্থ পানি যে উত্তোলন করা লাগতেছে, এটাকে বাদ দিয়ে ওই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলগুলা এখানে আমরা করতে পারবো। অনুমোদনহীন সেচ যন্ত্র বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ধান চাষ থেকে সরে এসে এই এলাকার উপযোগী অন্য কোনো কম পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে অন্য কোনো ফসল উৎপাদন করা যায় কিনা এই ব্যাপারেও আমরা কাজ করে যাব। অনুমোদনবিহীন সেচ যন্ত্রগুলো আগামী মৌসুমে চালুর পূর্বে অবশ্যই আমরা এটা মনিটরিং করব। চলতি মৌসুমে সুবর্ণচরে বোরো আবাদে ৭৭,৪৩৫ কোটি কিউসেক পানি ব্যবহার হচ্ছে, যার ৯৫% আসছে ভূগর্ভ থেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ২ দফা দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। পরে একাডেমিক ভবনের ফটকের তালা খুলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এর আগে ওয়ার্ল্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে গত ১৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আসছিলেন তারা। পরে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য বিভাগ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ২ দফা দাবি পূরণে আশ্বাস দেয় কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দখলের কারণে অস্তিত্ব সংকটে একটি খাল ভরাট করে ফেলায় কাজে আসেনি ২টি সেতু। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন গ্রামবাসী। সমস্যা দেখা দিচ্ছে কৃষিকাজেও। চারপাশে বাড়িঘর, মাঝে দুটি কংক্রিটের সেতু। এই সেতু দুটি না থাকলে বোঝার কোনো উপায় নেই এখানে একসময় খাল ছিল। স্থানীয়রা জানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগঞ্জ এলাকার দক্ষিণে হাওড় থেকে শুরু হয়ে গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত খালটির সংযোগ ছিল তিতাস নদীতে। একসময় এই খাল দিয়ে নৌকায় মালামাল পরিবহন হতো। প্রতি বছর আয়োজন হতো নৌকা বাইচের। কিন্তু ক্রমাগত দখলে অস্তিত্ব হারিয়েছে খালটি। ভরাট করে গড়ে উঠেছে বাড়িঘর, আবার কোথাও দখল নিয়ে করা হচ্ছে মাছ চাষ। আগে এদিক দিয়ে একটা খাল ছিল গ্রামের জন্য, এই খালটা এখন বর্তমানে বড় হয়ে গেছে। খালা ছিল ইয়া দিত দরকার থেকে আখাওড়া যেত, এই কারণে এটা আগে ইয়া দিচ্ছিল, খাল দিয়ে ব্রিজ দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায় এক যুগ আগে খালের উপর দুটি ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণ হয়নি সংযোগ সড়ক। মূলত ২০১৪ সাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে শুরু হয় দখল বাণিজ্য। খাল ভরাট করায় বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনঃখননের দাবি স্থানীয়দের। এই খাল দিয়ে গ্রামের পানি, বাড়িঘরের পানি নিষ্কাশন হইতো, সরে যাইতো। এখন তো খাল ভরাট করার কারণে পানি জলবদ্ধতা হয়ে মানুষের বিরাট সমস্যা। যতগুলো টাঙ্কি আছে, মনে করেন যে বাথরুমের যে ব্যবহার করে পানি, এই পানি এই বাড়ির থেকে ওই বাড়ি যাচ্ছে, ওই বাড়িতে ওই বাড়ি যাচ্ছে, এখানে যাওয়ার মতো কোনো সোর্স নাই। এটা কিন্তু স্কুলের মাঠ, এখানে পানি বন্ধ, পানি হয়ে যায়, মানে জলবদ্ধতা দেখা যায়। বৃষ্টি করে সারছে বড়ই এর লগে লগে তারা ওই বালু টালু ফালাইয়া বাড়ি করে লেছে, এখন ব্রিজ দিয়েছে কানা হইয়া। তবে যারা বাড়িঘর করেছেন তারা দখলের অভিযোগ অস্বীকার করেছেন।
আমাদের নিজেদের জায়গায় ব্রিজ পড়ছে আর কি, আমাকে এটা তো কোনো ব্রিজ ছিল সুবিধার জন্যই, তখন আমাদের ইয়াতেই ছিল। পশ্চিম সাইডের রাস্তা নাই, পূর্ব সাইডের রাস্তা নাই, যে ব্রিজ সুড়াও করে গাড়ি আসা যাওয়া করবে, কোন দিক দিয়ে কোনো রাস্তা নাই, ওই দিক দিয়ে মালিকানা জায়গা, এই দিক দিয়ে মালিকানা জায়গা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এটার রেকর্ড পর্যালোচনা করব, সর্বশেষ যেই রেকর্ড আছে রেকর্ড অনুযায়ী আমরা এটার আইনগত ব্যবস্থা নিব। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অবহিত করব, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। খালটির দৈর্ঘ্যে প্রায় 1.5 কিলোমিটার ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। নরসিংদীতে ইউপি সদস্য আমির সরকার হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। নিহত আমির ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্বজনরা জানায়, ইউপি নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের বিএনপি কর্মী জব্বার মিয়ার সাথে বিরোধ ছিল আমিরের। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির। সোমবার রাতে তার বড় ভাই রফিকুল ইসলাম 9 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। তাকে সাথে নিয়ে বাড়িতে যান আমির। মঙ্গলবার দুপুরে নিজ এলাকায় আমিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন আমিরের ভাই রফিকুল। স্বজনদের অভিযোগ, জব্বার সহ বিএনপি নেতাকর্মীরা আমিরকে হত্যা করেছে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।